হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা কোরিয়ান হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য মিমিক। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2017 সালে এবং এই সিনেমাতে একটা ভয়ঙ্কর আত্মাকে দেখানো হয়েছে, যেটা মানুষকে অদ্ভুতভাবে আকর্ষিত করে তারপর মেরে ফেলে। তবে নর্মালি অন্যান্য সিনেমায় দেখা যায় যে কোনো শয়তানি আত্মা বা মৃত মানুষের আত্মা, বাট এই সিনেমাটার কনসেপ্ট পুরো অন্যরকম। তবে আমি জানি না তোমাদের কতখানি ভালো লাগবে। তবে তারপরেও চলো আমরা সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে যদি কোনো ব্রেক থাকে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG-তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা একটা কাপলকে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে দেখি। তো ছেলেটা বেশ চিন্তিত ছিল, এবং তার সাথে যে মেয়েটা ছিল সে অনেক ভয়ে ছিল। আর তখনই ওদের গাড়ি রাস্তায় থাকা একটা কুকুরের উপর দিয়ে উঠিয়ে দেয়, যে কারণে ওই কুকুরটা সেখানেই মারা যায়। আর ছেলেটা গাড়ি থেকে নেমে কুকুরটির কাছে যায় এবং মৃত কুকুরটিকে গাড়ির পেছনে ট্রাঙ্কে রাখে। আর তখন গাড়ির পেছনে আমরা একটা মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পাই। আর এইটাই মূলত ওই লোকটির বা ওই ছেলেটির স্ত্রী। আর এই ছেলেটির সাথে যে মেয়েটি গাড়িতে বসে রয়েছে সেটা আসলে ওর গার্লফ্রেন্ড, মানে বউ জেনে গিয়েছে, এই জন্য বউকে মেরে ফেলবে। তো যাই হোক, ওই ছেলেটা কিছুটা সামনে গিয়ে একটা দেয়ালের সামনে গাড়ি থামায়, মানে একটা গুহা টাইপ দেয়ালের সামনে, এবং তারপর সেই দেয়ালের কিছু অংশ ভাঙে। আর তারপর আমরা দেখতে পাই ওই দেয়ালের ভেতর দিয়ে একটা ফাঁকা রুমের মতো দেখা যাচ্ছে। তো ছেলেটি তখন করে কি, তার গাড়ির পেছনে রাখা মৃতপ্রায় স্ত্রীকে দেয়ালের ভেতরে ফেলে দেয় এবং গার্লফ্রেন্ড নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আস্তে আস্তে। কিন্তু তাদের দেখেই বোঝা যায় তার অনেক ভয় ছিল। তো যাই হোক, ওরা যাওয়ার আগে তো দেয়ালটিকে আবার মনে করে আটকে দিয়েছে। তবে যাওয়ার সময় ওই ছেলে এবং ছেলের গার্লফ্রেন্ড ভেতর থেকে ওর স্ত্রীর চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরই সাথে ওই ছেলেটা এতক্ষণ তার গার্লফ্রেন্ডের সাথে যেসব কথা বলেছে ওই কথাগুলো রেকর্ডিং এর মতো শুনতে পায়, রিপিট শুনতে পায়। আর এরপর কিছু ভয়ঙ্কর শব্দ শোনা যায়, আর এখানেই দৃশ্যটা কাট হয়ে যায়। আর এরপর আমরা ইয়ান নামের একটা মেয়েকে হসপিটালে দেখি, যে তার শাশুড়িকে নিয়ে হসপিটালে এসেছে, কারণ তার শাশুড়ির মানসিক অবস্থার দিন দিন খালি অবনতি হচ্ছে। তো ডাক্তার এখানে ইয়ানকে পরামর্শ দিয়েছে তার এই শাশুড়িকে শহরে রাখার জন্য। তো ডক্টর ইয়ানকে পরামর্শ দেয় সে তার শাশুড়িকে নিয়ে যেন এই শহরের মধ্যে থাকে, রেগুলার চেক আপে রাখে। কিন্তু ইয়ানের শাশুড়ি একরকম জেদ করে যে সে গ্রামে যাবে। তো এই জন্য ইয়ান তার শাশুড়িকে নিয়ে অন্য শহরে একটা নিরিবিলি জায়গায় চলে আসে। আর এই নতুন শহরের শুনশান জায়গায় সে তার হাজবেন্ড, যার নাম হচ্ছে মেনহু, মেয়ে জুনিয়া আর শাশুড়ি সানজাকে নিয়ে এসেছে। তো নতুন বাড়িতে জিনিসপত্র সেট আপ করছিল। আর তখন আমরা দেখতে পাই তার শাশুড়ির সানজা বাইরে এসে বসে রয়েছে। তো এইখানে সানজার যে সমস্যা সেটা হচ্ছে সে তার মৃত ভাই বোনদের কথা শুনতে পায়, যারা অনেক আগে মারা গিয়েছে। এমনকি সে তার ভাই বোনদের মানুষদের মধ্যেও দেখতে পায়। তো যাই হোক, ইয়ানের নতুন বাড়িটা জঙ্গলের রেস্ট্রিক্টেড এরিয়ার কাছে। আর রেস্ট্রিক্টেড এরিয়াটা হচ্ছে সেই বিখ্যাত স্থান যেখানে ঘুরতে এসে নাকি অনেক টুরিস্ট উধাও হয়ে যায়, এরকম একটা মিথ রয়েছে। গত 30-40 বছর ধরে ওখানে কেউ যায় না, এবং সিনেমার শুরুতে আমরা ওই জায়গাটা দেখেছি আর কি। তো যাই হোক, এখানে আমরা আরো একটা কথা জানতে পারি, ইয়ানের একটা ছেলে ছিল যাকে বছর 5 আগে এই এলাকাতেই হারিয়ে ফেলেছিল সে। আর তারপর থেকে সে ছেলেকে আর কখনোই খুঁজে পায়নি, এমনকি লাশও পায়নি। আর এই কারণে সে এখনো তার ছেলেকে খুঁজছে, আর এই জন্য সে এখানে এসে আবার জায়গা নিয়েছে তার শাশুড়ির সাথে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুটো বাচ্চা ভাই বোন ওদের বাড়ির উঠোনে এসেছে, আর ওই বাচ্চারা তাদের কুকুর খুঁজছে। অ্যাকচুয়ালি সিনেমার শুরুতে আমরা যে কুকুরটিকে অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম গত 2-3 দিন আগে, সেই কুকুরটিকে ওরা খুঁজছে। তো কুকুরের কথা বলতে বলতে ওই বাচ্চা দুটো যায় জঙ্গলের দিকে, এবং কুকুর খুঁজতে খুঁজতে ওরা করে কি সেই দেয়ালের কাছে চলে আসে, যেখানে লোকটা গত 2-3 দিন আগে তার স্ত্রীকে ভেতরে আটকে রেখে চলে গিয়েছিল বা লাশ ফেলে গিয়েছিল। তো ওই বাচ্চাগুলো যখন ওই দেয়ালে হাঁটতে, দেয়ালটা নর্মালি পড়ে যায় এবং দেয়ালের ভেতরে ওরা কিছু একটা দেখতে পায়। তো মেয়েটি যখন কাছে যায় তখনই ভেতর থেকে কে একজন মেয়েটিকে টেনে ভেতরে নিয়ে যায়। তো এটা দেখার পরে তো মেয়েটির ভাই অনেক ভয় পেয়ে যায় এবং কান্না করতে শুরু করে। কিন্তু দেয়ালের ভেতরে নিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি অনেক কষ্ট করে দেয়ালের বাইরে চলে আসে। আর এরপরে বাচ্চা দ্রুত দেয়ালের কাছে ইয়ান এবং তার হাজবেন্ড মেনহুকে নিয়ে আসে এবং সবকিছু খুলে বলে। তো মেনহু দেয়ালের ভেতরে গর্ত বা সুড়ঙ্গ ভালো করে চেক করে, কিন্তু কিছুই দেখতে পায় না। আর তখন ইয়ান সেখানে ঢেকে রাখা একটা হাতে ব্যবহার করার আয়না দেখতে পায়, মানে যেটা কস্টিপ দিয়ে আটকানো হয়েছে। তো ইয়ান সেই আয়নাটিকে খুলে ফেলে। তো ইয়ান এরপর জঙ্গলের কিছুটা যখন সামনে যায় তখন সে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটা অনেক ভয় পেয়েছিল এবং মেয়েটিকে দেখেই মনে হয় সে হয়তো অনেকদিন আগে তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে হারিয়ে গিয়েছে। তো ইয়ান আর মেনহু যখন বাচ্চাটিকে দেখতে পায়, তারা দুজনে বাচ্চাটি
মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, আর ঠিক তখনই দেয়ালের কাছ থেকে ওই দুটো বাচ্চার শব্দ আসে যাদেরকে রেখে এসেছে। তো ইয়ান আর মেনহো করে কি বাচ্চাটিকে ওখানে রেখে দেয়ালের কাছে যেতে লাগে, বাট তখন ওই বাচ্চাটা পেছন থেকে ওদেরকে আটকায়, ইয়ানের জামা ধরে আটকায়, বলে যে দেয়ালের কাছে যেও না। কিন্তু ইয়ান পাত্তা না দিয়ে দেয়ালের কাছে যায়। আর তারপর মেনহো খুব ভালো করে দেয়ালের ভেতরের সুড়ঙ্গটা চেক করে এবং দেখতে পায় ভেতরে একটা রুমের মতো রয়েছে, লক করা দরজা রয়েছে। আর দরজাটি খুলতেই মেনহো একটা মেয়ের লাশ দেখতে পায়, মানে ওই গত 2-3 দিন আগে যে মহিলাকে ফেলে গিয়েছে। আর ওই মেয়েটা এখনো বেঁচে ছিল, কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় আর কি। এবং হয়তো এই মেয়েটি মারার আগে বাঁচার জন্য ওই মেয়েটিকে টান দিয়ে ভেতরে নিয়েছিল, কিন্তু ওর শরীরে কোলায় নাই, কথা বলতে পারে নাই, মারা গিয়েছে। মানে এখনো ভূত জাতীয় কোনো কিছু আর কি আমরা দেখিনি। তো যাই হোক, এই ঘটনার পরে পুলিশ সেখানে আসে এবং ওই মৃত মেয়েটির লাশ তদন্ত করতে শুরু করে। আর তারপর পুলিশ দেয়ালের ভেতরে গর্ত থেকে একটা ছবি খুঁজে পায়। আর ওই ছবিতে ইয়ান এবং মেনহো যে বাচ্চাটিকে জঙ্গলে দেখেছে ওই বাচ্চাটির ছবি ছিল এবং ওই বাচ্চাটি একটা লোকের সাথে ছিল, তবে এটা ইয়ানরা জানতে পারে না। তো যাই হোক, এরপর পুলিশ অফিসার ইয়ান আর মেনহোকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তবে ইয়ান এখানে পুলিশ অফিসারদের সাথে তেমন ভালোভাবে কথা বলছিল না, কারণ তার ছেলে হারিয়ে যাওয়ার পরে পুলিশের ওপর থেকে তার বিশ্বাস এবং আস্থা অনেক কমে গিয়েছে। আর তাই ইয়ান বাড়িতে চলে যায়। আর রাতে ইয়ান বাড়িতে যখন কিছু কাজ করছিল ঠিক তখনই দরজার সামনে ইয়ান সেই বাচ্চাটিকে দেখতে পায়, যে বাচ্চাটিকে সে জঙ্গলে দেখেছিল। তো ইয়ান তখন বাচ্চাটিকে ভেতরে নিয়ে আসে, আর বাচ্চাটি অনেক চিন্তিত ছিল। তো এই কারণে ইয়ান বাচ্চাটিকে গোসল করায়। আর তখনই ইয়ান বাচ্চাটির শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পায়। তো ইয়ান বুঝতে পারে মেয়েটির সাথে নির্মম অত্যাচার করা হয়েছে অনেক আগে। তো যাই কিছু সময় পরে ইয়ান ওই মেয়ে বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আর কিছু সময় পরে বাচ্চাটি ইয়ানকে মা বলে ডাকা শুরু করে এবং এই বাচ্চাটি হুবহু ইয়ানের যে মেয়ে রয়েছে জুনিয়া তার মতো করে কথা বলতে শুরু করে এবং হুবহু ওর কণ্ঠে কথা বলতে শুরু করে এবং বাচ্চাটি নিজের নাম জুনিয়াও বলে। আর এটা খুবই অদ্ভুত ছিল, কারণ জুনিয়া তো ইয়ানের মেয়ের নাম। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই পুলিশ ডিটেকটিভ কিমকে একজন কনস্টেবল অনেকগুলো ফাইল দেয়, যে ফাইলগুলো অনেক মানুষের মিসিং রিপোর্ট যার সাথে ওই সুরঙ্গের আর কি সম্পর্ক রয়েছে। তবে অনেকবার ওখানে চেক হয়েছে, সেরকম কিছু পাওয়া যায়নি এবং অনেকেই বলেছে যে যেসব মানুষ হারিয়ে গিয়েছে তাদেরকে লাস্টবারের মতো সুরঙ্গের মধ্যেই পাওয়া গিয়েছে, বা যারা হারিয়েছে তারা সবসময় তাদের প্রিয় মানুষের বা আত্মীয় পরিচিত মানুষের শব্দ শুনতে পেত এবং যারা ওই সুরঙ্গের সামনে থেকে বেশি এসেছে তারাও স্বাভাবিক অবস্থায় ছিল না, কারো চোখ কানা হয়েছে, কেউ পাগল হয়েছে। তো যাই হোক, ওই রাতে আমরা দেখতে পাই যে মেনহো ইয়ানের হাজবেন্ড তার মেয়ের কণ্ঠ শুনতে পায়। তো মেয়ের কণ্ঠ শুনে সে তার মেয়েকে ঘুম পাড়াতে যায়, কিন্তু গিয়ে সে দেখে যে এটা তো তার মেয়ে নয়, এটা সে অপরিচিত বাচ্চা, যে তার মেয়ে জুনিয়ার কণ্ঠে কথা বলছে। তো মেনহো চিন্তা করে আমার মেয়েকে একটু ঘুম পাড়িয়ে আসি, কিন্তু রুমে গিয়ে সে অপরিচিত বাচ্চাটিকে দেখতে পায় যে ওর মেয়ে জুনিয়ার কণ্ঠে কথা বলছিল। তো এটা দেখে মেনহোর কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। আর পরের দিন সকালে যখন ইয়ান আর মেনহো ঘুম থেকে ওঠে ওদের চোখে অদ্ভুত কিছুরা লক্ষ্য করে, যেমনটা যে আমাদের চোখ উদালে বা চোখ ইনফেকশন হলে দেখা যায় আর কি। তবে ওরা এই বিষয়টিকে ওরকম পাত্তা দেয় না। তো যাই হোক, এরপর মেনহো আর ইয়ান বাইরে কারো ডাক শুনতে পায়। আর যখন তারা বাইরে আসে তখন একজন অন্ধ মহিলা করা দেখতে পায়। আর ওই মহিলা ইয়ানকে বলে ওই সুড়ঙ্গ খুলে গিয়েছে আর আমি এখন ওই মৃত মানুষদের শব্দ শুনতে পাচ্ছি। তো এই বৃদ্ধ অন্ধ মহিলা ওদেরকে এই বাড়ি ছেড়ে দ্রুত চলে যেতে বলে, কিন্তু ইয়ান আর মেনহো এই কথাটাকে সিরিয়াসলি নেয় না, কথা অর্থ বুঝতে পারে না। আর পরের দৃশ্যে আমরা দেখি ডিটেকটিভ কিম চয়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। চয় হচ্ছে যে সেই ছেলেটি যাকে আমরা মুভির শুরুতেই গাড়ি ড্রাইভ করতে দেখেছিলাম এবং সে তার স্ত্রীকে জীবিত অবস্থায় সুড়ঙ্গের মধ্যে ফেলে গিয়েছিল। তবে এখানে উল্লেখ্য চয় কিন্তু গোপনে বিয়ে করেছিল, যার জন্য চয় যে ওর স্বামী মানে ওই মেয়েটার স্বামী এটা কেউ জানেও না, কিন্তু চয়ের গাড়িটা ওইখানে পাওয়া গিয়েছিল আর কি সুড়ঙ্গের কাছে। তার মানে ওই রাতে হয়তো চয় তার গার্লফ্রেন্ডকে ফেলেই পালিয়েছিল, আর গার্লফ্রেন্ডের কোনো একটা সমস্যা হয়েছিল। তো চয়ের সঙ্গে যখন সে কথা বলতে যায় তখন চয় অনেক চিন্তিত দেখায়। তো ডিটেকটিভ কিম যখন জিজ্ঞাসা করে ওই গাড়ি সুড়ঙ্গের কাছে পাওয়া গেছে, ওই মৃত মেয়েটির সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, তবে এখানে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাই যে চয়ও চোখে কম দেখতে শুরু করেছে। তবে এখানে চয় ডিটেকটিভ কিমকে এটাই বলে যে ওই গাড়ির ব্যাপারে আমি কিছু জানি না, কারণ ওই গাড়ি যে হারিয়েছে সেটার মিসিং রিপোর্ট আমি আগেই করিয়েছিলাম। তো হতে পারে ওর গাড়ি থাকতেও মিসিং রিপোর্ট করেছিল, যাতে অকম টকম করলেও বুঝতে না পারে কেউ। তো যাই হোক, এই কথা বলে চয় সেখান থেকে বাড়ি চলে যায়। আর বাড়িতে যাওয়ার পরে পুরো বাড়ি জুড়ে চয় তার স্ত্রী আওয়াজ শুনতে পায় এবং একটা পর্যায়ে চয় তার রুমের আয়নায় একজোড়া হাতের ছায়া ছটফট করতে দেখে। তো এটা দেখে চয় অনেক বেশি ভয় পেয়ে যায়, অর্থাৎ চয় আয়নায় যে দুটো হাত দেখতে পেয়েছে ওই হাত দুটো ওর কাছে সাহায্য চাচ্ছে। আর অন্যদিকে জুনিয়ার মেনহো কুকুরের সাথে খেলা করছিল। আর নতুন যে বাচ্চা মেয়েটি এসেছে যে ওর নাম জুনিয়া বলেছে, ওকে আমরা এখন থেকে জুন বলবো আর কি, যাতে আমরা বুঝতে পারি একটা জুনিয়া আর একটা জুন। আসল মেয়ে জুনিয়া, নকল মেয়ে হচ্ছে জুন। তো যাই হোক, ওই নতুন যে মেয়েটি এসেছে সে কিন্তু জুনিয়ার মতোই মিমিক করছিল, মানে একেবারে ইয়ান মেনহোর মেয়ের মতোই মিমিক করছিল, জুনিয়ার মতো কথা বলা, হাসা, চলাফেরা এবং চেহারার কাটিং একই রকম। তো এই জিনিসটা যখন মেনহো খেয়াল করার কাছে আরো অদ্ভুত লাগে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুন মানে নতুন মেয়েটি জুনিয়ার জামা কাপড় দেখতে থাকে এবং জুনিয়ার জামা কাপড় পরে জুনিয়ার মতোই রেডি হয়। আর এইদিকে মেনহো আর ইয়ান যখন নিজেদের মতো কথা বলছিল তখনই সেখানে মেনহো ইয়ানকে বলে এই নতুন মেয়েটিকে জুনকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু ইয়ান বলে না, আমি আমার ছেলেকে হারিয়েছি, তাকে আর খুঁজে পাইনি, আর এরপর থেকে পুলিশের উপর আমার বিশ্বাস চলে গিয়েছে। এই মেয়েটি
মেয়েটিকে আমি ওদের কাছে দেবো না। তো যাই হোক মিনহো তখন ইয়ানকে অনেক বোঝায় যে হয়তো ওর পরিবার অনেক চিন্তিত, অনেক টেনশনে থাকতে পারে, অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু ইয়ান এখানে মিনহোর কথা না শুনে উল্টো ওই নতুন মেয়ে জুনকে ঘুম পাড়িয়ে দিতে যায়। তো যাই হোক জুনের পর ইয়ানকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখন ইয়ান বলে 5 বছর আগে সে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। আসলে 5 বছর আগে সে তার দাদির সাথে বেড়াতে গিয়েছিল, আর ওর দাদি ছিল মন ভোলা, তখন ছেলেটা হারিয়ে গিয়েছে। আর আমার ছেলের সম্পর্কে যদি কেউ কোনো তথ্য দিতে পারে সেটা একমাত্র আমার শাশুড়িই পারতো, কিন্তু সে তো এখন কথাই বলতে পারে না, কারণ সে অসুস্থ হয়ে গিয়েছে, মানসিকভাবে কোনো কিছু মনেই রাখতে পারে না। তো যাই হোক এরপর রাতে আমরা দেখি জুন করে কি সানজার রুমে যায়, মানে ওর শাশুড়ির রুমে ইয়ানের, এবং সানজাকে বলে আমি তোমার ভাই, মানে ওর ভাইয়ের কণ্ঠে বলে। আর পরের দিন সকালে ইয়ান জুনকে কোথাও দেখতে পায় না। তো এর কারণে ইয়ান করে কি তার শাশুড়ির সানজার রুমে খুঁজতে যায়, আর তখন সে দেখতে পায় নতুন মেয়েটা জুন ভয় পেয়ে আলমারিতে লুকিয়ে রয়েছে। আর ঠিক তখনই সানজা মানে ওর শাশুড়ি আকস্মিক ভাবে একটা ছুরি নিয়ে জুনের উপর হামলা করতে যায় এবং বলে ও আমার ভাই না, ও একটা ভূত বা ও একটা আত্মা। বাট ইয়ান তখন জুনকে বাঁচায় এবং রুম থেকে বের করে নিয়ে আসে। আর জুন অনেক ভয় পেয়েছিল, তিয়ান ওকে সামলায়। তো কিছু সময় পরে মেনহো করে কি মায়ের রুমে যায় এবং ওষুধ চেক করে, আর তখন মেনহো মায়ের রুমের আয়নাটা দেখতে পায় যেটা টেপ দিয়ে মোড়ানো ছিল। তো ওর মাকেও যখন জিজ্ঞাসা করে তখন ওর মা বলে এই আয়না থেকে ওর মৃত ভাই বোনের শব্দ ভেসে আসে। তো এরপর মেনহো করে কি ইয়ানের সাথে কথা বলে আর জানায় মাকে নার্সিং হোমে রেখে আসি, খাঁটি বাংলা যেটা বৃদ্ধাশ্রম। কিন্তু এখানে ইয়ান রাজি হয় না, চিন্তা করো বৌমা রাজি হয় না। সে বলে না, শাশুড়িকে আমি সামলাতে পারবো। তো এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়। বাট লাস্টে স্বামী বলে তুমি এই নতুন মেয়ে জুন আর মাকে একসাথে সামলাতে পারবে না, তো যে কোনো একজনকে আমরা রেখে আসি। কিন্তু ইয়ান তো আগেই বলেছে সে জুনকে পুলিশের হাতে তুলে দেবে না। তো ইয়ান তখন মেনহোকে জানায় আমি সবার খেয়ালই রাখতে পারবো, এর সাথে সাথে আমার ছেলেকেও খুঁজে বের করতে পারবো। মানে ইয়ান হার মানবে না, কারণ সে এটা প্রমিস করেছে সে তার ছেলেকে খুঁজে বের করবেই। তো যাই হোক সে তো অনেক কিছু বলে, কিন্তু ইয়ান ওই ছেলের কথা মনে করে আবেগী হয়ে যায়। তো মেনহোকে তখন বোঝায় তোমার ছেলে অনেক আগেই মারা গেছে, ওর কথা ভুলে যাও, ও কখনো ফিরে আসবে না। কিন্তু এই কথায় ইয়ান আরো রেগে যায় এবং সে বলে আমি আমার ছেলেকে তো খুঁজবই। আর পরের দৃশ্যে আমরা দেখি ইয়ান তার ছেলেকে সব স্থানে খুঁজে বেড়াচ্ছে এবং তার কাছে সবার বাচ্চাকেই তার ছেলের মতো মনে হয়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সানজা আলমারির ভেতর থেকে তার মৃত ভাই বোনের শব্দ শুনতে পায় এবং আস্তে আস্তে শব্দটা দূরে যেতে শুরু করে। তো সানজা করে কি তার ভাই বোনের শব্দ ফলো করতে করতে এগিয়ে যায়, মানে বুঝতেই পারছো ওকে কে নিয়ে যাচ্ছে। এবং ভালো করে খেয়াল করলে দেখা যায় যে সানজাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে বা গাইড করছে, এটাও মনে হচ্ছে আর। তো যাই হোক পরের দিন সকালে মেনহো করে কি বাড়ির সকল রুমের মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর তারপর মেনহো করে কি তার মায়ের রুমে থাকা সেই আয়না মোড়ানো টেপটা খুলে ফেলে। আর তখনই মেনহো আয়নার ভেতর থেকে লিকুইড টেপের কিছু বের হতে দেখে, এমনকি সে আয়নায় হাতের ছাপও দেখতে পায়। আর এই হাতের ছাপ ঠিক তেমনই যেমনটা ওইদিকে আবার চই তার বাড়ির আয়নায় দেখেছে। মানে এই সিনেমাতে ওই দেয়াল দিয়ে মানে ওই গুহা দিয়ে বা এই আয়না দিয়েই মূলত ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো বের হয় আর কি। তো যাই হোক মেনহো তখন জুনের কাছে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু তারপরে মেনহো হঠাৎ করে উধাও হয়ে যায়, মানে ইয়ানের স্বামীও উধাও হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি ডিটেকটিভ কিম এবং বাকি পুলিশ অফিসাররা ইয়ানের বাড়িতে আসে, কারণ ইয়ানের হাজবেন্ড মেনহো আর ওর শাশুড়ির সানজার মিসিং এর ব্যাপারে কথা বলার জন্য। মানে ওর হাজবেন্ড আর শাশুড়িকে পাওয়া যাচ্ছে না। তো ইয়ান তখন কিমকে ওই মেয়েটির কথা বলে যাকে আমরা জুন নামে চিনি, মানে আমাদের বাড়ি একটা মেয়ে এসেছে তারপর থেকেই সমস্যা। তো পুলিশ জিজ্ঞাসা করে মেয়েটা কই। তো ইয়ান যখন জুনকে বাড়ির সবখানে খোঁজে কোথাও পায় না। তো এই জন্য সে জুনের ব্যাপারে কিমকে জানায় এবং ছবিও দেখায়। কিন্তু কিম যখন ওই ছবি দেখে শখ হয়ে এবং ও কারিকর মোবাইল থেকে ইয়ানকে একটা ছবি দেখায় এবং এখানে দেখা যায় যে ওইটার মধ্যে ওই জুনই ছিল এবং ইয়ানও বলে হ্যাঁ এটাই তো জুন। কিন্তু কিম বলে এটা কিভাবে হতে পারে, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ এই মেয়ের মিসিং রিপোর্ট হচ্ছে 80-র দশকে করা, মানে আজ থেকে 40 বছর আগে করা। তো এই কথা শুনে ইয়ান তো পুরো চমকে যায় এবং ভাবে 40 বছর আগের একটা বাচ্চা এখনো বেঁচে আছে কিভাবে এবং সে এখনো বাচ্চার রূপে আছে কিভাবে, তার মানে ওটা কি অশরীরে ছিল। তো এরপর ইয়ান করে কি বাড়ির আশেপাশে সকল স্থানে জুনকে খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধ অন্ধ মহিলার বাড়িতে চলে যায়। আর তারপর এখানে আমরা কিছু ফ্যাক্ট জানতে পারি যে আসল কাহিনী কি। তো অন্ধ মহিলা বলে যে এইখানে মাউন্ট জ্যানসন টাইগার নামে একটা জিনিস ছিল যেটা মূলত একটা শয়তানি আত্মা, কিন্তু ওটা বাঘের রূপ নিয়ে মানুষের শিকার করত। এবং এই টাইগারের একটা স্পেশাল ক্ষমতা ছিল, সেটা হচ্ছে সে রাতে ঘরের সামনে এসে তোমার প্রিয়জনের মতো তোমাকে ডেকে বাইরে বের করবে। মানে আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ভূতের প্রচলন আছে, তুমি রাতে যখন ঘুমিয়ে থাকবে তোমার বন্ধু সেজে তোমাকে ডাক দেবে, যাই সকাল আসছে আই খেলতে যাই। মানে আয়কর আমলে এটা হতো যে মাছ মারতে যাবে মাঝরাতে, ওই ভূত করতে গিয়ে ওই মানুষটা সেজে এসে ডাক দিত। তো এই জিনিসটাও তো এরকম মনে করো, মানে এটা এমন একটা আত্মা টাইগারের রূপ নিয়ে থাকতো, কিন্তু তার প্রিয়জনদের কথা মিমিক করে তাকে বাইরে বের করে শিকার করত। কিন্তু ওই আত্মাটির কাছ থেকে বাঁচার জন্য এইখানের যে পূর্বের মানুষরা ছিল তারা সবাই পূজা করত এবং তারপরে আস্তে আস্তে সবাই এটা সম্পর্কে ভুলে যায়। কিন্তু 80-র দশকে কোনো একজন তান্ত্রিক এখানে আসে এবং ওই টাইগারের শক্তিটা আবারও পুনরুদ্ধারের জন্য বা ওই টাইগারের শক্তি পেতে আবারও করে কি পূজা অর্চনা শুরু করে এবং ধীরে ধীরে ওই তান্ত্রিকের মধ্যে যে কোনো জন্তু বা মানুষকে মিমিক বা কথা নকল করার ক্ষমতা আসতে শুরু করে এবং মানে ওই টাইগারের পাওয়ারের ভিতরে আসা শুরু করে। এবং ওই তান্ত্রিকের একটা মেয়ে ছিল আর ওই বাচ্চাটি হচ্ছে জুন। এবং পুলিশ অফিসার কিম ইয়ানকে যে 80-র দশকের ছবিটা দেখিয়েছিল ওইটাই মূলত ওই তান্ত্রিক আর জুনের ছিল, মানে বাপ বেটির ছিল। তো
যাই হোক, ওই তান্ত্রিকের সাথে থাকাকালীন জুন সবসময় তার মায়ের কথা মনে করতো, যে কারণে সে কান্নাকাটি করতো, আর এতে তান্ত্রিকের সাধনায় বিঘ্ন ঘটতো। তো এই জন্য সে তার মেয়েকে প্রচুর মারধর করতো, অত্যাচার করতো। এবং তোমাদের মনে আছে আমরা জুনের শরীরে কিন্তু এই দাগগুলো দেখেছি, এগুলোর বাবা নির্যাতনের কারণেই হয়েছিল। তো যাই হোক, এরপর একদিন তান্ত্রিক যখন টাইগারের একটা রিচুয়াল করছিল, ওই রিচুয়াল করতে তার একটা আত্মার এনার্জির দরকার ছিল, কারণ টাইগারের যে আত্মাটা সেটা সরাসরি এখানে আসতে পারছিল না, একটা আত্মার বলে দিতে হবে। তো এই জন্য তান্ত্রিক করে কি তার নিজের মেয়েকে ওই রিচুয়ালে ব্যবহার করে এবং বড় ড্রামে একটা বন্দি করে আয়নার সাহায্যে পুরো প্রসেসটা শেষ করে। ওই তান্ত্রিকটা পুরোপুরি মনে করো যে ওই বাঘের পাওয়ারটা পেয়ে যায় আর কি, বা ওই বাঘের আত্মার পাওয়ার পেয়ে যায় এবং মেয়েটা উধাও হয়ে যায় এবং দুজনের ভেতরে একটা কোনো ধরনের অশুভ আত্মা চলে আসে এবং তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। এবং এইটাই হচ্ছে প্রথম মিসিং রিপোর্ট এই এলাকার, যেটা 40 বছর আগে। তো যাই হোক, এরপর ওই অন্ধ মহিলা ইয়ানকে আরো বলে, তুমি যদি ওই জুনকে তোমার কোনো রহস্যের কথা বা তোমার কোনো প্রিয়জনের কথা বলে থাকো তাহলে কিন্তু মরেছো। তো ইয়ান তো জুনের কাছে অলরেডি ছেলের কথা বলেছে। তবে তারপর ওই অন্ধ মহিলা ইয়ানকে বলে দেয়, জুন যদি আবার তোমার সামনে আসে যা মনে হয় তাই হোক না কেন, তুমি কিন্তু ভুলেও বিশ্বাস করবে না, প্রিয়জনের শব্দ শুনলেও বিশ্বাস করবে না, কারণ ওই বাচ্চাটা সবাইকে ওই সুরঙ্গের ভেতর আকৃষ্ট করে এবং তাদেরকে চিরদিনের মতো নিয়ে যায়, কারণ ও মাকে মিস করতো, ও মহিলা পেলেও নিয়ে যায়। তো যাই হোক, এই মহিলার সব কথা সত্য না মিথ্যে এটা আমরা পরে জানতে পারবো। তবে ওই মহিলা করে কি, ইয়ানকে একটা রিং দেয়, যেটা এমন একটা জিনিস যার মাধ্যমে ওই টাইগারের আত্মা থেকে কিছু সময়ের জন্য রক্ষা পাওয়া যাবে। তো এরপর ইয়ান বাড়ির দিকে দৌড়ে যায় তার মেয়ে জুনিয়াকে বাঁচাতে। আর ওইদিকে বাড়িতে জুনিয়া যখন একা ছিল, সে তার মা ফেরত আসার শব্দ শুনতে পায়, আবার তারপর ওয়াশরুম থেকে শব্দ আসে, আর যখন ওয়াশরুমের দিকে যায় তখনই ওই তান্ত্রিক আয়নার ভেতর থেকে বের হতে লাগে। মানে ব্যাপারটা হয়েছে ওই তান্ত্রিক মন্ত্রতন্ত্র করে নিজেই মনে করো জিনে হয়ে গেছে এরকম একটা কিছু। তো ওই বাচ্চা মেয়ে জুন যখন এখানে ছিল, তো তান্ত্রিকও চলে এসেছে এবং তান্ত্রিক এখন করবে কি, এখানে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষের আত্মা নিজের পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহার করবে এবং যদি তান্ত্রিক কাউকে টার্গেট করে তার চোখের শক্তি কমতে শুরু করে। আর এটা আমরা অলরেডি দেখেছি, মানে চোখের ইনফেকশন দেখা যায় বা পাওয়ার কমতে শুরু করে এবং আস্তে আস্তে সেই মানুষটা অন্ধই হয়ে যায়। মানে সহজভাবে বলতে গেলে তান্ত্রিক মানুষের আত্মাদের নিজের জন্য এবং ওই টাইগারের নামের যে শয়তান রয়েছে তার জন্য কবজা করে ফেলে। তো যাই হোক, জুনিয়া তো তান্ত্রিককে দেখে অনেক ভয় পেয়ে পালিয়ে যায়, আর তান্ত্রিকও বাড়ির আনাচে কানাচে জুনিয়াকে খুঁজতে থাকে, কিন্তু ফাইনালি জুনি বাড়ির একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই জুনি বা জুনিয়ার কাছে জুন আসে, মানে ওই যে ভূত মেয়েটি, আরও করে কি জুনিয়াকে বুঝিয়ে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। তো এরপর যখন ইয়ান বাড়িতে আসে, সে দেখে ওর মেয়ে আর ওই যে ভূত মেয়ে মানে জুন একসাথে। তো ইয়ান তখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি কোথায়, তুমি জানো কিনা? তো জুন নামের ওই মেয়েটি জবাব দেয়, হ্যাঁ আমি জানি। তো এরপর ইয়ান করে কি, জুনিয়াকে মানে ওর মেয়েকে বুঝিয়ে বলে যে তুমি এই বাড়িতেই থাকবে আর আমি ওর সাথে যাচ্ছি ওই সুরঙ্গের দিকে, তোমার বাবার দাদিকে নিয়ে আসি। আর যাওয়ার আগে বলে যায়, যদি আমি ফেরত না আসি তাহলে তুমি অবশ্যই পুলিশ অফিসার কিমকে কল দিয়ে জানাবে, আর যদি কেউ আমি সেজে সে ডাকে ভুলেও কিন্তু বাইরে বের হবে না। আর ওর সাথে সাথে ইয়ান করে কি, ওই অন্ধ মহিলার দেওয়া রিংটা তার মেয়ের কাছে রেখে চলে যায় যাতে তার মেয়ের কোনো কিছু না হয়। তো যাই হোক, এরপর ইয়ান করে কি, ওই ভূত মেয়েটার সাথে জুনের সাথে সুরঙ্গের কাছে যায়, বাট ততক্ষণ ওর চোখের পাওয়ার তো কমতে শুরু করেছে, কারণ ইয়ানের আত্মাও মোটামুটি তান্ত্রিক অনেকটা বসে নিয়ে নিয়েছে বা টাইগার নিয়ে নিচ্ছে ওর ভেতরের পাওয়ার। আর এই কারণে ইয়ানও মাঝে মাঝে তার স্বামী, তার মেয়ে, তার হারানো ছেলে এবং শাশুড়ির কথা শুনতে শুরু করে। কিন্তু এই ভূত মেয়ে জুন তখন ইয়ানকে বলে, তুমি কোনো ডাকে সাড়া দিও না, কারণ বাস্তবে এরা কিন্তু তোমার পরিবারের লোক নয়। বাট তখন এখানে তান্ত্রিক চলে আসে এবং ওই তান্ত্রিক এসে ইয়ানকে দৌড়ানি দেয়। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। তবে তারপরেও ইয়ানার জন্য একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে অনেকগুলো আয়না ছিল। তো ওখানে ইয়ান অনেক বেশি পরিচিত ডাক শুনতে পায়, মানে ইয়ানকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ওকে হ্যালোসিনেট করা বা ওকে বশ করার চেষ্টা করা হয়। তো এর জন্য ইয়ান করে কি, নিজের চোখ কানি বন্ধ করে ফেলে। আর তারপর আমরা দেখতে পাই আয়নার ভেতর থেকে তান্ত্রিক তার নিজের রূপে বের হয় এবং মেনহো মানে ওর হাজবেন্ডের কণ্ঠে ইয়ানের সাথে কথা বলে। আর তারপর ওই তান্ত্রিক করে কি, ইয়ানকে আয়নার ভেতরে টানতে থাকে, মানে ওর আত্মাও নিয়ে যাবে। বাট তখনই ওই থেকে যেন ওর হাজবেন্ড চলে আসে এখানে এবং জোরে জোরে আয়নায় আঘাত করে, যে কারণে সেখানে থাকা সকল আয়নাগুলো ফেটে যায় এবং ইয়ানও বেঁচে যায়। কিন্তু এখানে ইয়ানের হাজবেন্ড মেনহোর দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যায়। আর এরপর সে ইয়ানকে সুরঙ্গ থেকে বের করার চেষ্টা করে। আর দেখতেই পাচ্ছ কত নিচরা চলে গিয়েছে। কিন্তু এই ভূত মেয়ে জুন তখন ইয়ানকে থাকতে বলে। আর জুন যখন প্রথম ওদের বাড়ি গিয়েছিল, ইয়ান বলেছিল সবসময় আমি তোমার সাথে থাকবো। তো জুন তখন কান্না করতে শুরু করে, কিন্তু আমরা তো জানি তো একটা ভূত। তো ইয়ানও থেমে যায়, সে যাবে না ওপরে। কিন্তু মেনহো তখন ইয়ানকে বোঝায় যে এটা একটা ভূত, তোমার আসল মেয়ে বাড়িতে রয়েছে। ইয়ানকে সুরঙ্গ থেকে বের করার চেষ্টা করে এবং অনেকটা দূর চলেও আসে। বাট ঠিক তখনই পেছন থেকে ওই জুনি করে কি, ওর ছেলের মতো করে ডাক দেয়। তবে এইটা তো অবশ্যই সত্য ছিল না, এটা ওই সুরঙ্গেরই ভ্রম ছিল। তো ইয়ান যখন তার ছেলের ডাক শুনতে পারে, ও আবার পাগল হয়ে সুরঙ্গের ভেতরে চলে যায় এবং ইয়ানের পুরোপুরি দৃষ্টিশক্তি চলে যায় এবং সে জুনকে নিজের ছেলে ভাবতে শুরু করে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জুন ইয়ানকে সুরঙ্গের ভেতরে নিয়ে চিরদিনের মতো উধাও হয়ে যায়। আর মেনহো যান বাঁচিয়ে বাইরে চলে আসে। আর তখন দেখতে পায় যে ডিটেকটিভ কিমও চলে এসেছে। তো ডিটেকটিভ কিম এখানে কিভাবে এসেছে? আমরা তো মনে করেছিলাম যে হয়তো ইয়ানের মেয়ে কল করেছে, কিন্তু তা না। ইয়ান যখন টাইগার হোলের উপরে ছিল তখনই তার মোবাইলে কিমের কল আসে আর তখনই সে তার লোকেশন কিমকে জানিয়ে রেখেছিল। কিন্তু ওই মুহূর্তেই তান্ত্রিক এসে ওকে ভয় পাইয়ে দেয়
আর এই কারণে দৌড়াদৌড়ি লেগে যায়, আর এদিকে পুলিশের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। মানে আমাদের ইয়ান পুলিশের উপর নিরাশ হয়ে আবার মারা গিয়েছে। তো যাই হোক, এখানে যখন পুলিশ অফিসার পুরো গল্প শুনে সে জানতে পারে যে সবাই ওই বাচ্চাটিকে দেখেছে এবং বাচ্চাটাই ভেতরে নিয়ে গিয়েছে, আর এভাবেই ইয়ানও নিখোঁজ হয়ে যায়। মানে আমাদের জুনিয়া তার মা হারা হয়ে যায়। জুনিয়ার মাকে একটা ভূত বাচ্চা নিয়ে গেল। তো এরপর সিন চেঞ্জ হয়, অনেকদিন পরে আমাদেরকে দেখানো হয় যে ওই জায়গাটা বা ওই গুহাটার মুখটা অনেক ভালো করে সিল করে দেওয়া হয়েছে যাতে আর কখনোই ভেতরে মানুষ না ঢুকতে পারে। কিন্তু ভেতর থেকে আমরা ইয়ান এবং তার ছেলের কথা শুনতে পাই। তার মানে ইয়ানের আত্মা এখানে রয়েছে, এর সাথে ওই মেয়েটির যে আত্মা সে বর্তমানে ওর ছেলে হয়ে ওর সাথে মিমিক করে কথা বলছে, যাতে ইয়ানের আত্মা সাজীবন ওখানে আটকে থাকে, বশ হয়ে থাকে। তো এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি যেটা বলবো, এটা আসলে কোনো সিনেমা হয় নাই ভাই। মানে কোরিয়ানরা হয়তো থ্রিলার সিনেমা, তারপর তোমার রোমান্টিক সিনেমা, কমেডি তো অনেক ভালো, বাট ভাই হরর সিনেমা বা ভূতের সিনেমাতে কোরিয়ানরা আমার কাছে অত ভালো লাগে না। কোরিয়ান সিনেমা, হরর সিনেমার জন্য ইন্দোনেশিয়া বেস্ট। ইন্দোনেশিয়ান সিনেমার মোটামুটি একটা ফিনিশিং থাকে, মোটামুটি একটা লজিক বা মোটামুটি একটা পয়েন্ট থাকে, কিন্তু এই সিনেমার কোনো কিছু হয়ই নাই ভাই, সিরিয়াসলি। তো আমরা এরপরে আমরা ইন্দোনেশিয়ান সিনেমা আনবো আর কি, এইসব ওই যে কোরিয়ান মরিয়ান হরর সিনেমা আর দেখবো না। তো আমি বিদায় নেবো, তার আগে আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এই যে মিমিক যে ব্যাপারটা, এটা বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল, অনেকেরই অভিজ্ঞতা আছে। তোমাদের যারা সিনিয়র পার্সন তাদের কাছে জিজ্ঞাসা করলেই, মানে তোমার দাদা দাদি নানা নানি তারা যদি থাকে তাদের কাছে বসলে তুমি এই ধরনের গল্প শুনতে পাবে। এবং এই ধরনের একটা এক্সপিরিয়েন্স আমার আছে 2004 সালে। তখন আমরা সপরিবারে নবীনগর বাইপাল জামগড়া শিফট হয়ে গিয়েছিলাম। তো আমার ছোটবেলাতে অনেক গাছ লাগানোর শখ ছিল, পুরো বাড়ি আমি গাছ লাগিয়ে ভরে ফেলেছিলাম। তো এই কারণে আমাদের পুরো বাড়িটাই ভূতের বাড়ির মতো হয়ে গিয়েছিল। মানে আমরা বাড়িতে থাকতাম না একত্র, তারপর গাছ লাগানো ছিল। তবে তুমি যতই শহরে থাকো, ঈদে বা নির্দিষ্ট একটা অকেশনে আসতে হয়। তো আমি যখন বাড়িতে এসেছি তখন আমার কাজিন ছিল ইমরান, ওর সাথে আমরা রেগুলারলি একসাথে থাকতাম। আমার চেয়েও বয়সে ছোট, কিন্তু একসাথে থাকতাম সবসময়। তো আমাদের বাড়িতে কিন্তু কিছুই নেই, জাস্ট একটা খাট, আর সবকিছু তো তোমার টাউনে, জাস্ট আমরা 2 দিনের জন্য বেড়াতে এসেছি। তো আমাকে দেখে যে ইমরান আমাকে ডাকলো, ওর ডাক আমি ঘুম থেকে উঠলাম। তখন আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 1টা 8 বাজে। আমি তো ভয় পেয়ে গেলাম, আর আমাদের যে গেটটা ছিল সেটা ছিল স্টিলের, ভেতর থেকে তালা দেওয়া যেত। তো আম্মুকে বললাম, আমি তো ভয় পেয়ে গেল, এবং সে করলো কি ভেতর থেকে তালা দিয়ে দিল। আর তারপরের দিন আমি উঠে শুনি যে ইমরানও একই ডাক শুনেছে, আমি নাকি ওকে গিয়ে ডেকেছি। তো বুঝতেই পারছো ঘটনাটা কি ঘটছে। মানে আগে যে জঙ্গল বেশি ছিল, আগে এইসব আরো বেশি ছিল, বাট এখন সব জায়গায় আলো হয়ে গিয়েছে, হাতে হাতে মোবাইল, অমুক তমুক। মানে ভূত আস্তে আস্তে খুব দুর্বল হয়ে পড়েছে, বেচারাদের জায়গাই নাই। ভূত এখন বিলুপ্ত প্রায় প্রাণী। তো আমাদের জন্য তো ভূত সংরক্ষণের জন্য 2-1টা আমাদের গ্রাম রাখা উচিত, যেখানে কোনো মানুষ থাকবে না, বাড়িঘর থাকবে, আবল তাবল জিনিস থাকবে, মানে ভূতের অভয়ারণ্য। যারা একেবারে ভূত দেখার এক্সপিরিয়েন্সের শখ, একা একা গিয়ে মাঝখানে থাকলা, যদি বাইচে আসতে পারে তাহলে কটা গল্প শুনতে পারবো। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমার যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে সেটা কমেন্ট অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ, বাই।